হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে ইরান কর্তৃক উপসাগরীয় বিভিন্ন দেশের স্থাপনায় আক্রমণ এবং বাড়ছে উদ্বেগ, এই বিষয়টি আজকে আলোচনা করব। ভুল হিসাবে ইরানিয়ান স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছিল এবং যেখানে অনেক শিশু এবং স্টুডেন্ট মারা গেছে, এই বিষয়ে CNN রিপোর্ট করেছে। লেবাননে ইসরায়েলের হামলায় দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এবং শরণার্থী হিসাবে ইতিমধ্যেই দেশ ছেড়ে পালাচ্ছে প্রায় 7.5 লাখ মানুষ। SBA EIDL লোন পরিশোধ করতে পারছেন না যারা, তাদের কি পরিণতি হতে পারে? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। এবং বাংলাদেশ প্রসঙ্গ হচ্ছে, আজকে বাংলাদেশে নতুন স্পিকার নির্বাচন হবে, নতুন প্রেসিডেন্টও হতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আরেকটা বিষয় যে স্বাস্থ্যের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ডক্টর মুজিবুর রহমান মজুমদার সাহেব আমাদের সাথে যুক্ত হবেন তার সাথে। যাই হোক, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো অতিথি আজকে যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব মিয়া মোহাম্মদ আফজাল, জনাব নাসির আলী খান পল, ইব্রাহিম চৌধুরী খোকন এবং ডক্টর মুজিবুর রহমান মজুমদার। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন আমাদের প্রিয় নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে মার্চ মাসের 11 তারিখ বুধবার। আপনাদের অনেকেরই হয়তো স্মরণে নাই, মনেও নাই, আজ থেকে ঠিক 6 বছর আগে এই মার্চ মাসের 11 তারিখ COVID-19 প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করা হয়েছিল সমগ্র যুক্তরাষ্ট্রে। আজকে সেই 6 বছর পূর্তি হলো COVID-19 প্যান্ডেমিক ঘোষণার এবং আজকে সেই ঐতিহাসিক 11ই মার্চ। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তিনি খুব দ্রুত যুদ্ধটি শেষ করতে চান, তবে পাশাপাশি আবার শর্ত জুড়ে দিয়েছেন, সেটি তার শর্ত মতো হতে হবে। দ্রুত যুদ্ধ শেষ করতে চান এবং তার শর্ত মতো। কিন্তু সেই অবস্থাটি কি এখন রয়েছে কিনা সেটি নিয়ে যথেষ্ট পরামর্শ এবং যথেষ্ট আলাপ আলোচনা শুরু হয়েছে। কারণ ইতিমধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল আজকে রিপোর্ট করেছে যে প্রেসিডেন্টের কিছু ঘনিষ্ঠ উপদেষ্টা প্রেসিডেন্টকে জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ করার জন্য। তার কারণটা হচ্ছে তেলের দাম যত বৃদ্ধি পাচ্ছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির চাপ ততটাই বাড়ছে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের জনগণের ক্ষোভের সঞ্চার এতটাই বাড়ছে যেটি আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বিশেষ একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে যদি এই যুদ্ধ দ্রুত শেষ করা সম্ভব না হয়। এমন মতামত দিয়েছেন প্রেসিডেন্টের কয়েকজন উপদেষ্টা, ঘনিষ্ঠ উপদেষ্টা। ওয়াল স্ট্রিট জার্নাল অবশ্য তাদের নাম প্রকাশ করেনি, তবে প্রেসিডেন্ট অবশ্য আবার বলেছেন যে তিনি এই যুদ্ধ শেষ করতে চান, তবে দ্রুতই শেষ করতে চান, তবে তার টার্মস অর্থাৎ তিনি যেভাবে চাইবেন সেভাবে এটি শেষ করতে হবে। এমনই একটা পোস্ট তিনি দিয়েছেন কয়েক ঘন্টা আগে তার নিজস্ব ট্রুথ সোশ্যাল মিডিয়ায়। তবে ইরান এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কিংবা যুদ্ধ বন্ধ যে কোনো রকম বিবৃতি কিংবা কোনো বক্তব্য এখনো দেয়নি। শুধু তারা বলেছে তারা যে কোনো যুদ্ধের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত এবং যুদ্ধ চালিয়ে যেতেও প্রস্তুত। তবে আরেকটি বিষয় যেটি গতকাল উল্লেখ করেছিলাম, যে যুক্তরাষ্ট্রের যারা সমর বিশেষজ্ঞ রয়েছেন তাদের কেউ কেউ মতামত প্রকাশ করতে শুরু করেছেন যে এই যুদ্ধটি যুক্তরাষ্ট্রের আসলে ছিল না, যুদ্ধটি ইসরায়েলের প্ররোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে পড়েছেন অনেকটা। এবং এই যুদ্ধের ব্যাপারে আরো যে বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে লক্ষ্যমাত্রা এবং ইসরায়েলের যে লক্ষ্যমাত্রা তার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তবে পার্থক্যের কথাটা তিনি অবশ্য স্পষ্ট করে বলেননি। তিনি বলেছেন যে পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের অভীষ্ট লক্ষ্য হচ্ছে যে ইরান যাতে যুক্তরাষ্ট্রের উপর আর আক্রমণ করার সাহস কিংবা সুযোগ না পায়, তার আগেই যুক্তরাষ্ট্র তাকে অভিযান চালিয়েছে ইরানে। এবং ইসরায়েলের লক্ষ্যমাত্রা হচ্ছে মূলত, যদি ইসরায়েল স্পষ্ট করে বলেনি, মূলত ইসরায়েলের কে খণ্ড বিখণ্ড করে ফেলে, আরো দুর্বল করে ফেলা। এই হচ্ছে দুই দেশের লক্ষ্য। তবে ইরান অভিযানের পূর্বে রেজিম চেঞ্জের যে কথাটি বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেটি কিন্তু এখন এখন আর তিনি বলছেন না। এখন এবং ইরানের নতুন সরকার যেটি নতুন আয়াতুল্লাহ যিনি দায়িত্ব নিয়েছেন, আর সাবেক আয়াতুল্লাহ পুত্র মোস্তাবা খোমেনি, তিনি অবশ্য এই বিষয়ে যুদ্ধ বন্ধ
কিংবা যুদ্ধ অব্যাহত রাখা কিংবা এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন কিনা সেটিও এখনো প্রকাশ করা হয়নি। তবে তার নাম ঘোষণা করা হয়েছে সুপ্রিম লিডার অর্থাৎ শীর্ষস্থানীয় নেতা ইরানের আয়াতুল্লাহ হিসাবে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ৩ টি প্রফেশনাল ড্রোন টিম মধ্যপ্রাচ্যে এসেছে ইউক্রেন থেকে এবং এই ৩ টি টিম ৩ টি দেশকে সহায়তা করবে। এই বিশেষ করে ইরান যে ড্রোন আক্রমণ চালাচ্ছে, অভিযান পরিচালনা করছে ড্রোনের মাধ্যমে, সেগুলোকে ঠেকানোর জন্য। এই ৩ টি দেশ হচ্ছে যে ৩ টি দেশে ইউক্রেন থেকে ড্রোন বিশেষজ্ঞরা এসেছে, বিশেষজ্ঞদের টিম দল। আর সেটি হচ্ছে সৌদি আরবিয়া, কাতার এবং ইউনাইটেড আরব এমিরেটস। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে ইরানের বিরুদ্ধে। কারণ ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাতার যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকার কথাটা বেমালুম ভুলে গিয়েছে ইরান, এবং সেই জন্য কাতারের বিভিন্ন স্থাপনার উপরও ইরান আক্রমণ চালিয়েছে। এতে কাতার কর্তৃপক্ষ দারুণ ক্ষুব্ধ হয়েছেন সৌদি কর্তৃপক্ষের প্রতি। তবে এর জবাবে সৌদি আরব থেকে এখনো কোনো মন্তব্য, সৌদি আরব কিংবা ইরান থেকে কোনো মন্তব্য এখনো প্রকাশ করা হয়নি। তবে ড্রোন আক্রমণ ঠেকানোর জন্য যে টিম পাঠানো হয়েছে ৩ টি দেশে, কুয়েত, সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস, এই ৩ টি টিম পাঠানোর নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ বাড়ছে, তেলের দামও বাড়ছে, যুদ্ধের প্রস্তুতিও বিস্তৃত হচ্ছে, কিন্তু একই সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পদের পরিমাণও বাড়ছে। আজকে ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে ৬.৫ বিলিয়ন ডলার সম্পদের মালিক, এবং তিনি যখন দায়িত্বভার গ্রহণ করেন ১ বছর আগে, তার থেকে গত ১ বছরে তার সম্পদের পরিমাণ বেড়েছে ১.৪ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে একটি অভাবনীয় ঘটনা ঘটেছে। এই প্রথম যুক্তরাষ্ট্রে কোনো অ্যাটর্নি জেনারেলকে সরাসরি আক্রমণ করে হুমকি দেওয়া হয়েছে, সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে, এবং এই জন্য তাকে দ্রুত তার নির্ধারিত বাসস্থান থেকে সরিয়ে সেনানিবাসের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং এবং তাকে একটি মিলিটারি ইউনিটে বেইসে তার বাসস্থান নির্ধারণ করা হয়েছে সাময়িকভাবে হলেও, এবং একটি খুব গুরুত্বপূর্ণ সিকিউরিটি কনসার্ন এর কারণে তাকে এই ব্যবস্থা নিতে হয়েছে, এবং তার বিরুদ্ধে, তার জীবনের বিরুদ্ধে কঠিন হুমকি দেওয়া হয়েছে বলে ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে জানানো হয়েছে। তবে এর বেশি তারা কিছু বলানো হয়নি, বলা হয়েছে শুধু যে তাকে নিরাপদ স্থানে, মিলিটারি বেসে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি বৃদ্ধির একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে, এবং যদি প্রস্তাবটি পাশ হয় তাহলে বর্তমানে যে $17 প্রতি ঘন্টায় নির্ধারিত রয়েছে ন্যূনতম মজুরি হিসেবে, সেটি আগামী ২০২৭ সালে গিয়ে দাঁড়াবে $20 এবং ২০৩০ সালে গিয়ে দাঁড়াবে $30, যদি বিলটি নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে পাশ হয়। যিনি এই প্রস্তাবটি তুলেছেন তার প্রস্তাবনায় উল্লেখ করেছেন যে যে সমস্ত কোম্পানিতে ৫০০ কিংবা তার চেয়ে বেশি কর্মচারী কাজ করেন তাদেরকে ঘন্টায় $20 বেতন মজুরি নির্ধারণ করতে হবে ২০২৭ সাল থেকে। আর ২০৩০ সাল থেকে সেই সমস্ত কর্মচারীদের, যাদের কোম্পানিগুলোতে ৫০০ কিংবা তার চেয়ে বেশি কর্মচারী কাজ করেন, তাদেরকে বেতন নির্ধারণ করতে হবে $30 ২০৩০ সালের মধ্যে। তবে যাদের কোম্পানিতে ৫০০ কিংবা তার চাইতে কম সময় আছে, তাদেরকে অবশ্য $30 মজুরি উন্নীত করতে হবে ২০৩২ সালের মধ্যে। তবে প্রস্তাবটি পাশ হওয়ার ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে যিনি প্রস্তাবটি উত্থাপন করেছেন কাউন্সিল মেম্বার সান্ডা নাস, তিনি খুব আশাবাসী, এবং তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটিতে জীবনযাত্রার মান ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে এবং এতটাই ব্যয় বাড়িয়েছে যে $17 ন্যূনতম মজুরি দিয়ে খুব বেশি দিন একটি পরিবারের পক্ষে টিকে থাকা মুশকিল নিউ ইয়র্ক সিটিতে। সেই জন্য তিনি এই মজুরি বৃদ্ধির প্রস্তাব করেছেন। নিউ ইয়র্ক সিটির ট্যাক্সের বৃদ্ধি করার ব্যাপারটি মেয়র জোহরান মামদানি নির্বাচনী প্রচারণার অন্যতম বিষয় ছিল, এবং নির্বাচনে বিজয়ী হওয়ার পরও তিনি বলেছেন নিউ ইয়র্কের যারা ধনী, ১ মিলিয়ন কিংবা তার চেয়ে বেশি আয় করেন যারা, এবং যে সমস্ত কোম্পানিগুলো, কর্পোরেশনগুলো ধনী, তাদের উপরে অতিরিক্ত ট্যাক্স আরোপ করে নিউ ইয়র্ক সিটির যে বাজেট ঘাটতি রয়েছে প্রায় $৫.৫ বিলিয়ন মতো, সেটি মেটানোর
প্রয়োজন দেখা দিয়েছে। এই ব্যাপারে গভর্নর ফখরুল বরাবরই তার বিরোধিতা প্রকাশ করে আসছিলেন এবং ইতিমধ্যে অবশ্য আলবানিতে মেয়র জোহরান মামদানির জন্য কিছু শুভ সংকেত দেখা দিচ্ছে। আলবানির আইন প্রণেতাদের অনেকেই এখন নিউ ইয়র্ক সিটির এই যে বাজেট ঘাটতি মোকাবেলায় ট্যাক্স বৃদ্ধিটাকেই সমর্থন করতে শুরু করেছেন। আমি বলি আবারও শুরু করেছেন। তারা সবাই এখনো সমর্থন করছেন এমনটি পাওয়া যায়নি। তবে নিউ ইয়র্ক সিটিতে যারা $1,000,000 কিংবা তার চাইতে বেশি আয় করেন এবং যাদের কর্পোরেশন গুলো বড় আকারের কর্পোরেশন সেগুলোর উপরে অতিরিক্ত 2% হারে কর ধার্য করার প্রস্তাবটির পক্ষে আলবেনির আইন প্রণেতাদের একটা সমর্থন বাড়তে শুরু করেছে ধীরে, ধীরে। তবে এখনো পর্যন্ত গভর্নর ক্যাথি হোকুল এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। গতকালও তিনি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স বৃদ্ধি করার আগে পার্শ্ববর্তী অনেক স্টেটের ট্যাক্সের বিষয়টি খবর নেওয়া দরকার। তার কারণ তারা ইতিমধ্যে নিউ ইয়র্কের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা খুব উচ্চ আয়ের মানুষ তাদের নিউ ইয়র্ক থেকে সরিয়ে তাদের নিজ, নিজ স্টেটে নিয়ে যাওয়ার জন্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেগুলো খুব সফল এবং খুব উচ্চ আ স স স বা স ব্যবসায়িক সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে কর্পোরেশনগুলোকে বিভিন্ন স্টেট বিশেষ করে ফ্লোরিডা এবং জর্জিয়া তারা এই দুটি স্টেট নিউ ইয়র্কের ধনী সম্প্রদায় এবং যার কর্পোরেশনের উপরে ওত পেতে বসে আছে অতএব সেই অবস্থাটিও বিবেচনা করতে হবে ট্যাক্স বৃদ্ধি করার সময়। গভর্নর হুকুলের এই হচ্ছে সর্বশেষ মন্তব্য। তবে তিনি এখনো ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবটি সমর্থন করছেন না, যদিও মেয়র মামদানি মনে করেন যে হয়তোবা শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে নিউ ইয়র্ক সিটির বাজেট ঘাটতি পূরণে ট্যাক্স হাইকের সিদ্ধান্ত গ্রহণ করবে আলবানির আইন প্রণেতারা। আইন প্রণেতারা গ্রহণ করলেও গভর্নর হুকুল কিন্তু ভেটো দিতে পারেন এবং ভেটোর প্রত্যাহারের 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন হয়। অর্থাৎ সেখানেও কিছুটা জটিল অঙ্ক রয়েছে। তবে এখনো পর্যন্ত ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবের পক্ষে কিছুটা সমর্থন বাড়লেও ব্যাপক হারে সমর্থন এখন পাওয়া যায় না। যদিও নিউ ইয়র্ক সিটির জনমত জরিপের সর্বশেষ যে হিসাবটি পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে 54% 54% 54% নিউ ইয়র্কবাসী মনে করেন যে নিউ ইয়র্কে যারা ধনী সম্প্রদায় আছেন তাদের যাদের আয় $1,000,000 কিংবা তার চাইতে বেশি এবং যাদের কর্পোরেশন গুলো ব্যবসা সফল তাদেরকে অতিরিক্ত কর বাড়ানো যেতেই পারে। 54% তাই মনে করেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির রেকর্ড ওয়েদার এবার আপনারা দেখেছেন যে পরপর ২ সপ্তাহের ব্যবধানে তীব্র শীত এবং তুষারপাত সত্ত্বেও এবার রেকর্ড তাপমাত্রা হিসাব দেখা দিয়েছে সেন্ট্রাল পার্কে গতকাল ৮০ ডিগ্রি পার হয়েছে। ১৯৯০ সালে সর্বশেষ ৯০ সালের মার্চ মাসের ১৩ তারিখ ছিল ৮০ ডিগ্রির উপরে তাপমাত্রা। আর গতকাল ১০ই মার্চ ২০২৬ সালে প্রায় আ আ প্রায় ৩৫, ২৬, ৩৬ বছর পর নিউ ইয়র্কে আবারও তাপমাত্রা মার্চ মাসের ১০ তারিখ ৮০ ডিগ্রিতে উন্নীত হলো। আপাতত এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। আপনার গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেলাম। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চমৎকার তথ্য সেটা হলো যে আমাদের মহান প্রেসিডেন্টের যে আয়ের যে আপনার মহাসাগর, উনি কত $1 বিলিয়ন যেন ইনকাম করেছেন প্রেসিডেন্ট হওয়ার পরে? $1.4 বিলিয়ন গত এক বছরে। 1.4 বিলিয়ন শব্দটা একটু সুন্দর করে বলেন যে বিলিয়ন, 1.4 বিলিয়ন ডলার। বিলিয়ন। রাইট, বিলিয়ন নট মিলিয়ন। হাউ ইটস পসিবল, কিভাবে সম্ভব হলো এটা? স্টক মার্কেট প্লাস প্রেসিডেন্সি যে পদ আছে না, ওনার রিয়েল এস্টেট হোল্ডিংস এবং আপনারা জানেন যে ওনার 2 সন্তান এখন অস্ট্রেলিয়াতে রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে ট্রাম্প কর্পোরেশনের নামেই। জি। সো এই আপনার বক্তব্য শেষ না আর কিছু আছে? একটু শুনি না, ডিটেইলস একটু বলেন যে না আর আপনি তো অন্য অতিথিদেরও সময় দেওয়া দরকার। না তেলের দাম বাড়ছে, তেলের দাম একটা সেকেন্ড তেলের দাম বাড়ছে, সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পদও বাড়ছে। তবে তেলের দাম কমে গেলে ডোনাল্ড ট্রাম্পের সম্পদ কমবে কিনা সেটা বলা মুশকিল। আপনি কি ওনার যে সম্পদের যে পাহাড় সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টি কি আপনি মানে এটা কি মনে করেন যে উনি প্রেসিডেন্ট না হলে এই সম্পদের পাহাড় হতো? তবে পৃথিবীর অন্যান্য ধনী ব্যক্তিদের তুলনায় উনি খুবই একটা নগণ্য ধনী ব্যক্তি। অতটা ধনী উনি নন। যেখানে $370 বিলিয়ন মালিক এলন মাস্ক,
370 না, উনি কিন্তু উনি প্রফিট তো করেছেন 1.4 বিলিয়ন, রাইট? 1.4 মিলিয়ন সম্পদ যোগ করেছেন উনার আগের যোগ সম্পদ হয়েছে ওনার প্রেসিডেন্ট ট্রাম্পের, রাইট? সো এটা 1.4 বিলিয়ন, আপনি কি মনে হয় যে মিলিয়ন না বিলিয়ন? বিলিয়ন, আবারও বলি বিলিয়ন। রাইট। ওনার বয়স কত জানি? 80 ইয়ার্স অলমোস্ট, রাইট? অলমোস্ট 79। ও, আরেকটা তথ্য দিতে ভুলে গেছিলাম, আমি বলে জি। রাখি সেটি, সময়ের কারণে হয়তো ইনক্লুড করি নাই। সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের যে প্রোস্টেট ক্যান্সার, সেটি আর ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন আজকে সে ঘোষণা করেছেন, অতএব প্রেসিডেন্ট বাইডেন যতদিন বেঁচে আছেন এই প্রোস্টেট ক্যান্সার নিয়ে তাকে বেঁচে থাকতে হবে। এটা থেকে আরোগ্য মুক্তির আর কোনো সম্ভাবনা নেই। এটা টার্মিনাল ক্যান্সার বলা হচ্ছে, এবং এটাই আজকে তাকে ডাক্তাররা সর্বশেষ জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন। সো প্রেসিডেন্ট বাইডেনের যে প্রস্টেট যে প্রবলেম বা ক্যান্সার যেটাই বলছি আমরা, এটা এমনি মানে এটা কোন ক্যাটাগরিতে আছে? প্রথম তো যখন নিউজটি এটা প্রকাশিত বলছে টার্মিনাল খুব ক্যাটাগরি, অ্যাগ্রেসিভ। তার মানে এটা নিরাময় যোগ্য নয়। এটা দ্যাট মিনস এখন সময় দিয়ে যতদিন বেচারা বাঁচিয়ে রাখা যায় ততদিনই রাখা যাবে। মানে এনি মুভমেন্ট এনিথিং কুড হ্যাপেন। হ্যাপেন, তবে যারা প্রস্টেট ক্যান্সারে ভোগেন তারা সাধারণত 10 থেকে 12-13 বছর পর্যন্ত আয়ু পেয়ে থাকেন। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই অনেকটা আয়ু পেয়েছেন, তার প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছে আরো অনেক আগে। না, প্রেসিডেন্ট ট্রাম্প না, প্রেসিডেন্ট বাইডেন। সরি, প্রেসিডেন্ট বাইডেন, সরি। জি। সো প্রেসিডেন্ট ট্রাম্প আরও বেঁচে থাকুন, উনি আরও আমাদের খবরের উৎস সৃষ্টি করুন, তবে আমরা বড় বড় আমাদের ইব্রাহিম চৌধুরীর জন্য আরেকটা খবর দিয়ে রাখি, ওইটা দিতে চাইনি যদিও, বাট দিয়ে রাখি এটি, জি। যে আগামী জুন মাসে শিকাগোতে ওবামা প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধন হবে। সেখানে তিনি ইচ্ছে করেই প্রেসিডেন্ট ট্রাম্পকে দাওয়াত করেননি, দাওয়াত করেছেন জর্জ ডব্লিউ বুশকে। এটা মানে নিউজের অ্যাঙ্গেলটা কি বুঝতে পারি না ঠিক। এটি ইব্রাহিম চৌধুরী ব্যাখ্যা করবে, আমি অপেক্ষা। অ্যাঙ্গেলটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে এতই অপছন্দ একজন সাবেক রাষ্ট্রপতি, একজন সাবেক প্রেসিডেন্ট, তার পছন্দের তালিকায় নিয়ে আসতে যাচ্ছে না। তার নামের লাইব্রেরি তিনি যাকে ইচ্ছা তাকে দেবেন, কিন্তু এটা আউট অফ কনভেনশন। মানে প্রথাগত ভাবে মানে আমেরিকার প্রেসিডেন্টরা কখনো একজন আরেকজনের প্রতি বৈরী মনোভাব পোষণ করেন না। তো আমাদের আরেকজন মহান প্রেসিডেন্ট বারাক ওবামার এই এই সৌজন্যবোধ যে করে নাই, আপনার সাথে একটু যোগ করি, কিন্তু এই কাজটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করেছেন আগে। তিনি কিছুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছেন, সমর্থন করেছেন, রিপোস্ট করেছেন বলা যায়, সেটা ঠিক হয়নি। ওবামাকে স্টিফানজি কিংবা ইয়ের সাথে তুলনা করে, আমার মনে হয় সেখান থেকে এই জিনিসটা এটা শুরু। খুবই রেশিয়ালি খুব ডিসক্রিমিনেটরি আপনার। হ্যাঁ, রাইট। এটা তার অরিজিনাল পোস্ট ছিল না, এবং এটা তারপরে তিনি সরিয়ে নিয়েছেন এটা এবং তার এটা যে ভালো কাজ একবার প্রেসিডেন্ট যখন দিয়ে ফেলেন, একবার প্রেসিডেন্ট যখন রিপোস্ট করেন, এটা মিলিয়নস অফ ভিউ অলরেডি হয়ে যায়, তারপরে সরিয়ে ফেললে এটা তেমন গুরুত্ব থাকে না। উনি যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন উনি ব্ল্যাকদেরকে নিয়ে শিট হোল যে আখ্যা দিয়েছিলেন, যেটা রিপোর্ট ছাপা হয়েছিল, হ্যাঁ এটা মনে আছে তো, রাইট? তো উনাকে সিম্পাজি বানিয়েছেন, মানে অনেক ভালো বলেছেন। ওইটা যে বলেন ওইটি উনার কপাল বলতে হবে। কি বলেন ইব্রাহিম সাহেব? না, আমি মানে সৌজন্য বাইরে গিয়ে যেই বলেন ডোনাল্ড ট্রাম্প হন আর বারাক ওবামা হন, আমরা তার পক্ষে নাই। আচ্ছা, আমি একটা মানে একাডেমিক ডিসকাশন করতে চাই। আচ্ছা নাজমুল হাসান ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা অনেক সমালোচনা করি, অনেকেই আমাদের অভিযোগ করেন, বাট আমি কালকে রাত্রে অনেক চিন্তা করেছি যে আসলে সমালোচনা করাটা, আমরা তো কমিউনিটি মিডিয়া চালাই, যে কমিউনিটিতে আমাদের দেখতে হবে যে ওকে হোয়াট ইজ মাই অডিয়েন্স অ্যান্ড আমি কাকে সার্ভ করছি, এই প্রেক্ষাপট থেকে আমাদের নিউজ ভিউজ অনেক কিছু আমরা চিন্তা করি। সো আমি যদি ইমিগ্রেন্ট পার্সপেক্টিভ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প, বাইডেন এই দুজনই ধরলাম সাম্প্রতিক সময়ে, তাদের দুজনকে বিবেচনা করি এবং আপনাকে প্রশ্ন করি যে প্রেসিডেন্ট ট্রাম্প এ পর্যন্ত ইমিগ্রেন্ট কমিউনিটির স্বার্থে তিনি কি কি করেছেন, যার কারণে আমরা তাকে ধন্যবাদ দিতে কার্পণ্য করি, এই বিষয়ে একটু আপনার বক্তব্য জানতে চাই। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এক্সিকিউশনটা ঠিক মতন করছেন না, তবে উনি সন্ত্রাসীদের বিরুদ্ধে, যারা বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের উদার আশ্রয়ের কারণে যুক্তরাষ্ট্রে এসে থিতু কেড়েছে এবং আমাদের কমিউনিটিগুলিতে, ইমিগ্রেন্ট কমিউনিটিগুলিতে সন্ত্রাসের সৃষ্টি করতে, এই ব্যাপারে প্রেসিডেন্ট যে আইন প্রয়োগ করতে চাচ্ছেন, আইনটি ঠিক আছে, কিন্তু প্রয়োগের মাত্রাটা ডিফারেন্ট।
আমার কাছে তাই মনে হয়। আমার মনে হয় যে প্রেসিডেন্ট এমন একটা অচল ব্যবস্থা যেটি আর ফাংশন করতেছে না, যেমন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সিস্টেম এখন আর কাজ করতেছে না। যারা প্রকৃতভাবে ইমিগ্রেন্ট হওয়ার যোগ্য, যারা ইমিগ্রেন্ট যুক্তরাষ্ট্রের সব আইন কানুন মেনে যারা যুক্তরাষ্ট্রে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বছর পর বছর ধরে, নিজেকে প্রস্তুত করছেন, কয়েকটা সন্ত্রাসীর অপকর্মের কারণে এক ঢালাও ব্যবস্থা গ্রহণ করাটা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে আমার মনে হয় সমুচিত কাজ হয়নি। উনি আইন প্রয়োগ করতে গিয়ে যারা অপরাধী তাদের চিহ্নিত করে যদি এই ব্যবস্থাটি নিতেন, তাহলে এটা আরো আরো কার্যকর হতো এবং আমার মনে হয় কমিউনিটিতে ক্ষোভটাও কম হতো। তবে উনি যে ব্যবস্থাটা গ্রহণ করেছেন প্রেসিডেন্ট হিসাবে, যে ক্রিমিনাল এলিয়েন যারা রয়েছে তাদের, এই ক্রিমিনাল এলিয়েনদের বিরুদ্ধে কাজ করতে গিয়ে উনি সাধারণ এলিয়েনদের বিরুদ্ধে ওনার এই আইস বাহিনীকে লেলিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে আমার আমার মনে হয় হিতে বিপরীত হচ্ছে, যেটা ধারণাটা আমি মনে করি যে প্রকৃতপক্ষে অভিবাসনের যে মূল গুরুত্বটা সেটা হারিয়ে গেছে সেখানে। কারণ যুক্তরাষ্ট্রে যারা অভিবাসন নিয়ে আসতেছে এতদিন ধরে, গত কয়েক প্রেসিডেন্সিয়াল টার্মে আমি বলবো ওবামা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পদ্ধতিটা কিছুটা কার্যকর ছিল, কিছুটা হলো এফেক্টিভ ছিল। কিন্তু এরপরে এটা এমন উদার আকার ধারণ করে, বিশেষ করে বাইডেন প্রেসিডেন্সিতে, এই পৃথিবীর শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ে বিভিন্ন কমিউনিটিতে, গ্যাং অত্যাচার। আমাদের কমিউনিটির দিকে তাকিয়ে দেখুন না, যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে লিপ্ত তাদের সবাই না, বেশিরভাগই এই গত কয়েক বছরে এই দেশে এসেছে। অতএব এই দেশটাকে আমাদের আমাদের যারা আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তির সন্ধানে, আমাদের পরিবারের সন্ধানে, ভবিষ্যতের সন্ধানে এখানে এসেছিলাম, আমাদের জীবনটা অনেকটা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে তাদের কারণে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা সবার বিরুদ্ধে, সব ইমিগ্রেন্টের বিরুদ্ধে যে ক্ষোভটা, এইটি ইমিগ্রেশনের যুক্তরাষ্ট্রের যে কার্যকর ইমিগ্রেশন ব্যবস্থার ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে গিয়েছে। হোয়াট অ্যাবাউট দ্য বিগ এটা কি বলে আগলি বাজেট অর বিউটিফুল বাজেট, রাইট? কেউ কেউ বলছে আবার আগলি বাজেট। এখানে যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের সব কাজই মূলত ক্ষোভ থেকে বিস্তৃত। ক্ষোভ, আর প্রচন্ড ক্ষোভ অভিবাসী সম্প্রদায়ের প্রতি, প্রচন্ড ক্ষোভ। এবং এই ক্ষোভের একটা কারণ, এটা নিয়ে গবেষণা হতেই পারে, কিন্তু আমি মনে করি মিডিয়ার এখানে একটা ভীষণ ব্যাপক রোল রয়েছে। মিডিয়াগুলো ইমিগ্রেন্টদের ভালো কাজগুলোকে সেভাবে তুলে ধরে না যাতে আমেরিকার মূলধারা রাজনীতিবিদরা সেগুলি চোখে আসে। একটা লোক সন্ত্রাস করলে তাকে বিশাল গুরুত্ব করে প্রথম পাতায় তার আদ্যপান্ত ছাপা হয়, কিন্তু একজন ইমিগ্রেন্ট, একজন অভিবাসী পরিশ্রম করে বছর পর বছর পরিশ্রম করে $বিলিয়ন কোম্পানি প্রতিষ্ঠা করে, তার সম্পর্কে 10 লাইন যে আপনার সেদিন আমরা চবানি দইয়ের কথা যেটা বলছিলাম, রাইট? আপনি কয়টা মিডিয়াতে এই নিউজ দেখেছেন? না, নাই, আসে না। কিন্তু এই কথাটা আমি বলার চেষ্টা করছি, এই যে একসাথে তো সব কাজের সমাধান করা যাবে না, সব সমস্যার সমাধান করা যাবে না। তবে আমি মনে করি আমাদের কমিউনিটি ইমিগ্রেন্ট মিডিয়া, আমি এথনিক মিডিয়া বলতে চাই না, আমি ইমিগ্রেন্ট মিডিয়া বলতে চাই, যে ইমিগ্রেন্ট মিডিয়া গুলোর উচিত ইমিগ্রেন্টের সাফল্যগুলো তুলে ধরা। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। না, বিগ বিউটিফুল বাজেট যেটা উনি বলছেন, বিগ বিউটিফুল, আজকে এক পত্রিকা লিখছে বিগ আগলি বাজেট, একটা কাগজে আমি দেখলাম, রাইট? ওইখানে বলছে যে উনার যে বাজেট, উনি বলছেন বিউটিফুল, বাট এর মধ্যে যে মিলিয়ন্স অফ লো ইনকাম পিপল দে আর লুজিং দেয়ার বেনিফিট মিন আপনার যেমন ধরেন তার স্ন্যাপ বেনিফিট বা অন্যান্য যে বেনিফিট ডিপেন্ড করে তার জীবন নির্বাহ হতো, রাইট? না, এখানে তাহের একটা কথা বলতে হবে, যে কথাটা আমাদের মিয়া মোহাম্মদ আফজাল ভাই প্রায় সময় বলে থাকেন, সেটা হচ্ছে যারা এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য আইনগতভাবে অধিকারী, যাদেরকে অ্যালাউ করে, তাদের নিতে তো কোনো সমস্যা নাই, এই সিস্টেমে অ্যাবিউজ হওয়ার জন্য তো আজকে এই অবস্থাটা দাঁড়িয়ে। না, কিন্তু এই সাথে এত জটিল করা হয়েছে যে অনেকের পক্ষে না, জটিল আরেকটা কথা বলি, যে ওয়ার্ক রিকোয়ারমেন্ট যেটা করা হয়েছে, আপনি ঘরে বসে বসে কোনো কাজ করবেন না, খালি স্ন্যাপ বেনিফিট ফুড স্ট্যাম্প খাবেন আর দুই একটা লোককে মাগিং করবেন আর রাস্তাঘাটে কার হাইজ্যাক করবেন, কার জ্যাকিং করবেন, এইটা তো কোনো সিস্টেম সাপোর্ট করা উচিত না। জি, রাইট, আপনার কথা রাইট। ইব্রাহিম আপনাকে কিছু বলতে চাচ্ছেন বোধহয়? তারপরে আমি কিছু বলতে চাচ্ছি না। আপনি প্রথম হচ্ছে দুইটা প্রশ্ন করছেন, একটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেন্টের জন্য কি করেছেন। নাজমুল হাসান ভাই একদম পিন পয়েন্টে বলেছেন যে তিনি একটা অর্ডারলি ইমিগ্রেশন সিস্টেম
করার চেষ্টা করতেছেন। সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সময় যে একটা মুক্ত অবস্থা সৃষ্টি হয়েছিল, সমস্ত সীমান্ত খুলে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আপনার নিউ ইয়র্ক সহ সর্বত্র 5 তারকা হোটেলে সমস্ত মানে ইলিগালদের, যারা নথিপত্র নাই বা যারা মানে অপরাধ করে বিভিন্ন সীমান্ত পাড়ি দিয়ে আসছেন, যারা লিগেলি আসছেন তাদের ব্যাপারে তো কোনো কথাই নাই। এদেরকে আপনি আমাদের ট্যাক্সের টাকায় এই ভরণ পোষণ করা, এইটা ছাড়া আর আবু তাহের সাহেব মানে প্রেসিডেন্ট, এই আমাদের গ্রেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেন্টদের সম্মানিত করার জন্য কি করছেন, এটার জন্য আপনার ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাড়া করতে হবে না। এটার জন্য সকাল বিকাল নিউ ইয়র্ক টাইমস আর ওই ওই সিএনএন এগুলা দেখতে হবে না। এগুলার জন্য আপনার গবেষণার জন্য সারা আমেরিকা খুঁজে লোক বের করতে হবে না। এটার জন্য আপনি শুধু দেখেন, হি ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট যে ফার্স্ট লেডি একজন ইমিগ্রেন্ট, এবং তাকে সে ফার্স্ট লেডির মর্যাদায় যিনি হোয়াইট হাউসে অবস্থান করছেন। আমরা ইমিগ্রেশনের মানুষ হিসাবে, ইমিগ্রেন্ট হিসাবে আমরা নিজেরা সম্মানিত বোধ করি যে আমাদের ফার্স্ট লেডি একজন ইমিগ্রেন্ট। সে তো আপনি এটার জন্য ধন্যবাদ দেন, তার প্রতি কৃতজ্ঞতা জানান। আপনি এই পয়েন্ট এখানে আইনেন না, বিকজ উনি ইমিগ্রেন্ট হিসাবে উনার বিয়ে করেন নাই। উনি বিয়ে করছেন, উনি এখানে আসছিলেন মডেলিং করার জন্য। মডেলিং মডেল দেখে ওনার চোখ পড়েছে, ওনার চোখ থেকে উনি বাঁচতে পারে নাই। এই হলো গিয়ে কারণ। এটা ইমিগ্রেন্টের প্রেমে উনি আপনার পড়ে নাই, ওনার রূপের প্রেমে পড়ে উনি ওনাকে বিয়ে করেছে। এবং এর আগেও বিয়ে করেছে একজন প্রথম ইভাঙ্কার মাঝে, উনিও ছিলেন ইমিগ্রেন্ট, উনিও ছিলেন মডেল, দ্বিতীয়টাও মডেল, থার্ডটাও মডেল, তিনটেই মডেল। হ্যাঁ, তো একজন মডেল হইলে গিয়ে ইমিগ্রেশন হিসাবে তিনি কি আমাদের গোত্রীয় না? আমরা কি তাকে ডিজোন করব? মানে যে যে জিনিসটা আমার পক্ষে যায় না আমি তাকে ডিজোন করবো তার হিসাবে? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি যে এই যে আমাদের এই অনুষ্ঠানে একজন অতিথি আসেন, উনি রিপাবলিকান সাপোর্টার। আগে ইভেন আমাদের সময়, আমরা যখন আজকে থেকে 15 বছর আগে, কারো স্ত্রী, কারো মা, যেমন আমেরিকান সিটিজেন, তার স্ত্রী তার মাকে অ্যাপ্লাই করলে উইদিন 6 মান্থ দে ক্যান ব্রিং দেম হিয়ার। উনি রিপাবলিকান পার্টি করেন, ওনার ছেলে আমেরিকান বর্ন সিটিজেন, তার বিয়ে করছে বাংলাদেশে। আজকে বলছে যে এখন আনসার্টেন সিচুয়েশন, তার ওয়াইফকে সে আনতে পারছে না, রাইট? আজকে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের, যেমন ধরেন আপনি আমেরিকান সিটিজেন, আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার আত্মীয় স্বজনের জন্য 2007 সালে, এখনও কোনো খবর নেই, অথচ আগে 8-9 বছরের মধ্যে হয়ে যেত। এই যে একটা সিচুয়েশন, এটা কি আপনি মনে করেন প্রো ইমিগ্রেন্ট না অ্যান্টি ইমিগ্রেন্ট? না, এটা মোটেই ইমিগ্রেন্টের জন্য সুবিধাজনক না। এই জায়গাটায় নিয়ে গেছে কারা? আপনার যে লক্ষ লক্ষ ইমিগ্রেশনের আবেদন, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আপনি ইয়ে করেন। এটাই তো বাছাই করার জন্য আপনার কি লুপহোল আছে? এটা বাছাই করার জন্য সময় লাগবে। এটার জন্যই তো প্রশাসনিক পদক্ষেপ। আপনি আবারও স্মরণ করে দিতে চাই, এটা আপনিও ভালো করে জানেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশন নিয়ে নতুন কোনো আইন প্রণয়ন করেন নাই। আগে যে বিশৃঙ্খল অবস্থা থেকে একটা শৃঙ্খলা, আপনি জানেন, স্টপ সাসপেন্ড করে স্টপ, বিকজ একটা যাচাই বাছাই করতে হবে, বেটিং করতে হবে। এই সমস্ত যে সমস্ত বিশৃঙ্খলার মধ্য দিয়ে গত 5 বছর গেছে, গত 7 বছর গেছে, এই বিশৃঙ্খলাতে বের করতে হবে। এই বের করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। এবং এই পদক্ষেপে বলি আমরা সবাই, আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজনের জন্য এটা বেটিং করতে কি সাসপেন্ড করতে হবে? না, এটা তো একটা সামগ্রিক একটা বিশেষ বিষয় বলছেন, কিন্তু সামগ্রিক ইমিগ্রেশন ব্যবস্থা, আপনার কতজন লোক এখানে কাজ করবে, এটার জন্য আপনার বাজেট কত, এই সমস্ত বিষয় একটা ধসে পড়েছিল। আপনারা এই হোটেলে খাওয়াইয়া, বিভিন্ন জায়গায় এদের স্বাস্থ্য সেবা দিয়ে, বিভিন্ন স্কুলে দেওয়া, এবং মানে নিউ ইয়র্কের স্কুলগুলো কি চাপ পড়েছিল, এবং অন্যান্য বহু জায়গায় স্কুলে আমাদের এখানকার আমেরিকার ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারতেছিল না। এই যে হঠাৎ করে এই যে গত 7 বছরের লোকজন আসার কারণে, এসব থেকে বেরিয়ে আসার জন্য একটা পদক্ষেপ। হ্যাঁ, এই পদক্ষেপের নিষ্ঠুর বলি আমরা অনেকেই, আমরা যারা ইমিগ্রেশন আবেদনকারী, পারিবারিক ইমিগ্রেশন, এবং বাংলাদেশের ব্যাপারে আপনি জানেন যে বাংলাদেশের ব্যাপারে যে বেটিং সিস্টেমে আমাদের যে সমস্ত লোকজন সুযোগ সুবিধা নিয়েছেন, এই সমস্ত প্রশ্ন দাঁড়িয়েছে, এই সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার বিষয়টা কি একদম অমূলক? একদম এই ব্যাপারে কি কোনো অন্যায় হয় নাই? এখন একজন প্রেসিডেন্ট তো তার প্রশাসনিক কাজটাই হচ্ছে যে যত স্বচ্ছভাবে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে, একটা সুশৃঙ্খল অবস্থার মাধ্যমে আইনের প্রয়োগ করবেন। আমরা দেশের প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আলাপ করেছেন। আমি মেহমুদ আফজাল আপনার কাছে যাই, আপনার কাছে আপনার বিষয় নিয়ে পরে আসি। এই যে এই বিষয়টি, এই যে ইমিগ্রেশন, রাইট? ইমিগ্রেশনের যে হোয়াইট হাউসের যিনি ফিলোসফার, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের
মেইন অ্যাডভাইজার স্টিভেন মিলার বোধহয় সম্ভবত। নাজমুল ইজ স্টিভেন মিলার, রাইট? হ্যাঁ, স্টিফেন মিলার। স্টিফেন মিলার হচ্ছেন আপনার ওনার যে দর্শন, এবং এটা কিন্তু ইট ইজ নট অ্যাবাউট ইমিগ্রেশন অর সিস্টেম ফিরিয়ে আনা, এটা হচ্ছে একটা ফিলসফি, যে ফিলসফিকে ইমপ্লিমেন্ট করে আমেরিকায় ওনাদের যে মতাদর্শ, এই মতাদর্শকে কীভাবে প্রাধান্য দেওয়া যায়। দ্যাটস হোয়াট অল দ্য মিডিয়া আর রিপোর্টিং, যে ইট ইজ নট অ্যাবাউট ইমিগ্রেশন, ইট ইজ অ্যাবাউট দ্য ফিলসফি অ্যান্ড দেয়ার আপনার মতাদর্শ, এই মতাদর্শকে এস্টাবলিশ করা, এটাকে এক্সিকিউট করা হচ্ছে ইমিগ্রেশনকে টাইট করার অন্যতম কারণ। আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। এই যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন, আমাদের মহান প্রেসিডেন্ট ট্রাম্পের সাপোর্টার যারা, হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়েছে কি, যেমন আমার মনে হয় তারা ট্রাম্পকে সাপোর্ট করার ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় যে দান বানতে শিবের গীতের মতো হয়। যেমন বিষয়টা কিরকম, যেমন একটু আগে আপনি প্রশ্ন করছিলেন ইব্রাহিম ভাইকে, যে এই যে লিগ্যাল ইমিগ্রেশন সিস্টেম নিয়ে যে প্রশ্নগুলি আপনি করলেন, যে এটা ব্যাটিং করার জন্য এটা সাসপেন্ড করতে হবে কি বা বন্ধ করতে হবে কি, এটার সরাসরি উত্তর না দিয়ে উনি চলে গেছেন ওই বর্ডারে লক্ষ লক্ষ লোক ঢুকে গেছে, হোটেল দিছে, ইত্যাদি ইত্যাদি দিছে। এটা ধরে নিলাম এটা খারাপ করছে বাইডেন, কিন্তু এখন ঢুকাতে হলে স্ট্রং ব্যাটিং করবেন, এটা ঠিক আছে, কিন্তু এই যে ইমিগ্রেশন সিস্টেমকে যে বন্ধ করে দিলেন, এটার সাথে তো এটা নাই যে আপনার মাথার বেদনা হয়েছে আপনি পুরো মাথা কেটে দিবেন। উনি তো এভাবে পুরো মাথাটাই কেটে দিলেন, এটা বন্ধ করার দরকার ছিল না, স্ট্রংলি ব্যাটিং করতে পারবেন। আসল প্রশ্ন হচ্ছে কি, ওই যে ডোনাল্ড ট্রাম্প ইজ এ ভেরি রেশিয়াল প্রেসিডেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, হি ইজ মোস্ট করাপ্টেড প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে। আর আরেকটা জিনিস হচ্ছে যে উনি আসলে কি, ওই যে একটা স্লোগান নিয়ে উনি আসছিলেন যে মেক আমেরিকা গ্রেট এগেইন, মেগা স্লোগান, হ্যাঁ, এই স্লোগানের পিছনে একটা কথা আছে যেটা আমরা জানি, ইব্রাহিমও জানে, ভাই জানেন, সবাই জানেন আমরা, কিন্তু ওটা হচ্ছে যে আমরা তো আর হোয়াইট না, যারা সাপোর্ট করছেন ইব্রাহিম ভাই সহ যারা, তারা এটার পিছনে একটা কোড আছে, কিন্তু সবাই যেটা বলে, উনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটা নাকি মেক আমেরিকা হোয়াইট এগেইন, মানে আমেরিকাটা হোয়াইটের হবে, কিন্তু এটা সরাসরি বলা যাচ্ছে না দেশের আইন কানুনের কারণে, বা উনি আগের সময় বলতেও এটা দ্বিধাবোধ করেন না। এই জন্য হচ্ছে যে উনি এই কাজটা করছেন, উনি চান না যাতে ইমিগ্রেন্টরা, যে কোনো ধরনের ইমিগ্রেন্ট এদেশে এসে ঢুকুক। তাদের একটা চিন্তা ভাবনা, একটা স্ট্যাটিস্টিক আছে, যারা হোয়াইট সুপ্রিমেসিস্ট, তারা মনে করতেছে আজ থেকে 50 বছর পরে হয়তোবা হোয়াইটের চেয়ে দেশে যারা কালার্ড পিপল আছে তারা বেশি হয়ে যাবে, এই জন্য তারা এটা করছে না। এটার কোনো মানে হয় না। একটা মুদ্রার দুইটা দিক থাকে, এপিঠ থাকে, অপিঠ থাকে। এখন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে আমরা বেশি সরকারি সুযোগ সুবিধা নেই, এই জন্য 75টা দেশকে উনি সাসপেন্ড করে দিলেন, যে এখান থেকে এখন ইমিগ্রেন্ট, যে আমরা যেটা বলি এটা চেইন ইমিগ্রেন্ট, যে আমার বউ বাচ্চা ভাই বোন এরা আর আসতে পারবে না, ওটা বন্ধ করে দিলেন। এখন আমার কথা হচ্ছে যে আপনি ইমিগ্রেন্টরা কি কি সুবিধা নেয় এটার একটা জরিপ চালালেন, কিন্তু এই ধরনের একটা জরিপ আপনি চালাইলেন না কেন, যে ইমিগ্রেন্ট দ্বারা আমেরিকা কি কিভাবে বেনিফিটেড হচ্ছে, এটাও তো করা দরকার ছিল। এটা একেবারে ভুয়া, একটা বাজে, একটা অবান্তর একটা জরিপ, সেটা ঠিক না। কারণ আমরা যে পরিমাণ বেনিফিট নিচ্ছি ইমিগ্রেন্ট, তার চেয়ে শতগুণ বেশি আমরা আমেরিকা দিচ্ছি। এই দিকটা কেন তুলে ধরা হচ্ছে না? এটা তুলে ধরা হচ্ছে না এই কারণে যে এটা যদি আমেরিকানরা জানে, তারা ইমিগ্রেন্টদেরকে সম্মান বেশি করে ইমিগ্রেন্ট আনবে। আমি একটা উদাহরণ দেই কিভাবে। যেমন ধরেন আমার পরিচিত লোক আছে, আমার ফ্রেন্ডস, বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজনের ভিতরে আছে, একজন লোক তার একজন ছেলে একজন মেয়েকে নিয়ে আমেরিকায় আসছে। আসার পরে উনি ফুস্টাম নিছে, ধরেন এটা একটা পাবলিক বেনিফিট, ফুস্টাম নিছে, মেডিকেড নিছে। 5 বছর নেওয়ার পরে 2জন বাচ্চা নিয়ে যদি ফুস্টাম মেডিকেড নেয়, ধরেন 500 টাকা বা 700 টাকা মাসে আসে, মানে ফুস্টাম নিলে আপনার, তাহলে 1 বছরে উনি 500 টাকা হইলে 500 টাকা করে মাসে হইলে 6000 টাকা, 5 বছরে উনি কত নিছে? $30,000 উনি ফুস্টাম নিছে, নিয়ে এই 2টা বাচ্চাকে রেইজ করছেন। রেইজ করার পরে আজকে ওনার একটা বাচ্চা ডাক্তার হইছে, আর একটা বাচ্চা আপনার ইঞ্জিনিয়ার হয়েছে। এটা বাস্তব কথা আমি বলতেছি, এটা কল্পনা না, আমার আত্মীয়র ভিতরে আছে। একজন ডাক্তার হয়েছে, একজন আপনার ইঞ্জিনিয়ার হয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার। 2টার বেতন এখন
$600,000। এখন $600,000 যদি বেতন হয়, তাইলে ওরা শুধু পার ইয়ারে প্রায় $300,000 ট্যাক্স দিচ্ছে আমেরিকাকে। এটা কি কেউ বলছে? তাইলে এক বছরেই তো আপনার $20,000-30,000 বাদ দিয়ে তার চেয়ে কত গুণ এক বছরে এই উনি যে ফুস্টান দিয়ে বাচ্চাগুলিকে রেইজ করলেন, এরা এক বছরে দিয়ে দিচ্ছে, এবং এরা যতদিন দেশে বেঁচে থাকবে তারা এই টাকাটা এই আমেরিকাকে দিয়ে যাবে। তাইলে আপনি কিভাবে বলবেন যে এরা আইসা গভর্নমেন্টের সুবিধা, ইনিশিয়ালি আসার পরে একটা অসুবিধায় পড়ার পরে হয়তো 500-700 টাকা নেয়, নিয়ে তার বাচ্চাগুলিকে মানুষ করে বড় করে, এরপরে বাচ্চা প্রতি বছর 100,000 করে আমেরিকাকে, সে যদি 60 বছর বেঁচে থাকে সে $6 মিলিয়ন। শুধু তো ট্যাক্স না, এরপরে তার যে ক্যালিবার, তার মেধা, তার প্রজ্ঞা, তার যে কন্ট্রিবিউশন, এটা তো পয়সা দিয়ে হিসাব করতে হবে। এটা তো বললাম, এবং আপনি তার চিন্তা করে দেখেন intellectual যে property যেটা সে বিনিয়োগ করে এই দেশে, এটা তো আপনি এই জরিপটা কেউ করে না, যে শুধু দিয়ে দিল যে ওরা বেনিফিটটা নিচ্ছে, কোনো কিছু করে না। সেকেন্ড থিং, আপনি বলে একটু আগে আপনার আলোচনা করছিলেন, আমি আপনার কথা কেটে বলি যে যেমন ধরেন আমাদের এখানে গেস্টই আছেন, সে আবার ইব্রাহিম ভাই আছেন, সো উনি হয়তো আসছেন ইমিগ্রেন্ট, ওনার ছেলে বা মেয়ে এখানে জন্ম, ওরা যদি আজকে কাজ করে মাইট বি দে আর মেকিং 200,000, 150, 200, 300,000, সো উনি নিজেই দেখতে পারেন যে ওনার ছেলে এবং মেয়ে ওরা কত টাকা ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টকে। That's I'm telling you, you know. Right. মানে এই ব্যাপারে কি আমার বলার সময় হবে? না 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 না, আপনার বলার সময় হবে অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। মানে অবলীলায় বলতে পারবেন আপনি, বাধা। আমি আরো একটু বলি যে এটা হচ্ছে আরেকটা জিনিস আমরা একটু আগে বলছি, যে উনি হোয়াইট হাউসে বসে কেন বললাম যে সবচেয়ে করাপ্ট এন্ড হোয়াট ইজ কল্ড রেশিয়াল ওয়ান, দ্য রিজন ইজ লাইক, একটু আগে যেটা বললেন যে কত বড় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে উনি হোয়াইট হাউসে বসে আছেন, তারপরেও আমরা উনাকে সাপোর্ট করতে হবে কেন? সমালোচনা করব, যেটা খারাপ জিনিস সেটা খারাপ, ভালো যেটা সেটা ভালো করব। আপনি জানেন যে একটু আগে যেটা বললেন যে উনার এই যে যুদ্ধ শুরু হওয়ার আগে $20 মিলিয়ন ডিফেন্স স্টক উনার ছেলের 20 বছর বয়স হয়েছে এই যে ব্যারন স্টামের নামে উনি কিনছেন, বিকজ he has a plan in his mind that উনি যুদ্ধে যাবে। তাইলে কি হলো, যুদ্ধেতে এখন সব স্টক পড়ে গেছে, কিন্তু ডিফেন্স স্টক গুলা হয়েছে, ওই যে আপনার ইনক্রিজ হয়েছে। তা আগে থেকে উনি মনে করছেন যে যুদ্ধে যাবেন, ডিফেন্স স্টক উঠবে, ছেলেকে এটা কিনে দিয়েছেন, এটা একটা দিক। আপনি চিন্তা করে দেখেন, এখন তার ছেলেরা, এখন উনি ইরানের মতো ড্রোন বানাতে চায়, যে সস্তায় ড্রোন দিলে আপনার $4 মিলিয়ন ইন্টারসেপ্টর দিয়ে এটাকে পালাইতে হয়। এখন আমেরিকাও এরকম ড্রোন বানাবেন। উনার দুইটা ছেলে, একটা হলো যে এরিক অ্যাডাম আর আরেকটা হচ্ছে এই যে ট্রাম্প জুনিয়র, আরেকজনের কি নাম, তারা দুই ভাই এই কি জানি ইনভেস্টমেন্ট হোল্ডিং কোম্পানি মালিক ছিল। এটাকে এখন ট্রান্সফর্ম করে ড্রোন বানাবে তারা। ইদানিং আজকেই দেখলাম আমি এটা, যে তারা ড্রোন বানাবে। মানে এটা আমার মনে হয় যে ওনার তো পয়সার প্রতি, উনি ব্যবসায়ী মানুষ, তো উনি চাইবেন যে এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা আপনি বলছেন, ইটস কুড হ্যাপেন, বাট এটার জন্য ওনার কংগ্রেসে যদি আমি কংগ্রেসে আমাদের এখানে প্যানেলে যারা আছেন, এখনো কেউ আছেন এখানে যারা আমি গত রাত্রে ভোর 5টা থেকে পাঠানো শুরু করেছিলাম, কিন্তু ওই বিষয়ে ওনারা কোনো আলোচনা করতেছেন না। কিন্তু গতকাল ভোর 5টায় ঘুম থেকে উঠেই মনে করলাম যে কিছু পাঠাই ওনাদের যদি একটু করা যায়, কিন্তু কোনো ইনফ্লুয়েন্স আমি দেখতে পাচ্ছি না এগুলার। যে ইব্রাহিম সাহেব আপনি কিছু বলবেন বোধহয়, তারপরে আমরা যে এসবিআই লোন যেটা নেওয়া হয়েছিল, এই লোন যারা দিতে পারছেন না ফেরত, যেটা আমরা প্যান্ডেমিকের সময় নেওয়া হয়েছিল, অনেকে নিয়েছিলেন, যারা ফেরত দিতে পারছেন না, বিপদে আছেন, অথবা যারা ইচ্ছা করে ডিফল্ট হয়েছেন, তাদের পরিণতি কি হতে পারে এই বিষয়টি আলোচনা করবো। আপনারটা আগে শুনে নেই। না, আমার বেশি কিছু যারা শুনে দিনে রাত্রে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বললে মানে সুখ বুঝ করেন, তাদের প্রতি আমার প্রচন্ড ভালোবাসা। মানে কবিতার ভাষায় যখন বলা শুরু হয়, আর এটা শুনতেও ভালো লাগে। মানে একজন মানে সাধারণ মানুষ একটা শক্তিশালী দেশের একদম প্রধান ব্যক্তির বিরুদ্ধে কত বলিলায় যে মানুষ বলতে পারে, এই সুযোগ দেওয়ার জন্য আমেরিকাকে আমি ধন্যবাদ জানাই। তবে আফজাল ভাই যেটা বললেন, আমি এই সিস্টেমে কাজ করি। কংগ্রেস কোনো বাজেট পাস করলে সেখানে এনশিওর করতে হয় মাইনরিটির জন্য আপনি কত টাকা খরচ করবেন। কংগ্রেসের যে কোনো, এমনকি নিউ ইয়র্ক সিটিতে যে বাজেট পাস করা হয়, সেখানে মাইনরিটির জন্য, ইমিগ্রেন্টের জন্য, নারীদের জন্য আলাদা কোটা করে দেওয়া হয়। আমাদের ইমিগ্রেন্টরা অনেক সুযোগ সুবিধা এই দেশে পায়, এবং এই সমস্ত সুযোগ সুবিধা আইন করে তাদের জন্য নির্ধারিত করা আছে। সুতরাং মানে এটা যে জরিপ করা হয় না,
বা জরিপ করা হচ্ছে না। একটা ডোনাল্ড ট্রাম্পের কথায় কোনো আইন তো বাতিল হয় নাই। এবং আমি কিছুদিন আগে এই নিউ ইয়র্ক সিটির একটা ইমিগ্রেন্ট মানে ডায়লগে গেছিলাম, সেখানে দেখা গেল যে হাজার হাজার ইমিগ্রেন্টদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা বুথ খুলে বসে আছেন যে কিভাবে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কিভাবে আপনি লোন নেবেন। তো এটা এই ইমিগ্রেন্ট বিরোধী মানে এই সমস্ত কোনো আইন তো ডোনাল্ড ট্রাম্প বাতিল করেন নাই। ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে বাবা যা করছো করছো, অর্ডার লিক করো। এখন প্রত্যেকের রাজনীতি করার কথাবার্তা বলার বিভিন্ন ধরন আছে। এখন আমরা যদি মনে করি একটা উদাহরণ, যিনি ফুড স্ট্যাম্প খেয়ে তার 2জন বাচ্চাকে একজন ডাক্তার করেছেন, একজন ইঞ্জিনিয়ার করেছেন, এটাই এই কারণে সবার জন্য যে যেদিন আপনি আমেরিকা আসবেন সবকিছু খুলে দেন, ফ্রি হয়ে যাক, এটা তো দাবি আপনিও জানেন না, আমিও জানি না। সবকিছুর একটা অর্ডারলি সিস্টেম আছে। এই সিস্টেমের মধ্যে থেকে আপনি যদি 1 টাকাও নিয়ে থাকেন, 1 লক্ষ টাকাও নিয়ে থাকেন, একই জিনিস। যদি সেটা অবৈধভাবে নিয়ে থাকেন, আপনি যদি সেটা প্রাপ্য না হন, সেটা যদি 5 টাকা হোক, এই 5,000-এর হিসাব দিয়ে 10 বছরে কত নিছেন এটা না যদি 1 টাকাও হয়, সেটা অবৈধ। ওকে, আমি অবৈধ সেটাই বলতে আমরা অবৈধ এটা বলা হচ্ছে যে যারা ন্যায্য পেতে পারেন, যারা তারা ন্যায্য পান, তিনি নেবেন এবং তিনি নেবেন, সেটা বন্ধ করা হয় নাই, আজকে বন্ধ করা নাই, ডোনাল্ড ট্রাম্পও বন্ধ করে নাই। এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশিদের ব্যাপারে কোনো জরিপ করে নাই। এবং এই যে আচ্ছা, মিয়া মোহাম্মদ আবদুল ভাই বললেন, সময় খেয়াল রাখতে হবে, আমরা চলে যেতে হবে আচ্ছা আমাদের আচ্ছা মূল আলোচনায়। তাহের ভাই আমি এই বিষয়টা একটু বলি। ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে এখনো উত্তর পাই নাই। এই আগের মতোই শিবের গীত কেন আমি বলি, আমরা তো বন্ধ করছে এটাও তো আমরা বলি নাই যে উনি বন্ধ করছে। জরিপ যে করছে এটা তো সত্যি। আপনি জরিপ করছে না বলবেন কিভাবে? ডোনাল্ড ট্রাম্প দিনা, এটা সত্যি না, না এটা সত্যি না। ডোনাল্ড ট্রাম্প কোনো জরিপ আমি করে বলি নাই। না, আমি বলি কেমনে জরিপ করে, বলি নাই কেন। 75টা দেশে ইমিগ্রেন্ট সুবিধা নেয়, এরা বলেই করা হয়েছে। 75টা দেশে যে ইমিগ্রেন্ট সুবিধা জরিপ ছাড়া এটা পাইলো কোথায়? রাখেন, যে কোনো জায়গায় উনি করছেন। না, উনি করছেন না, যে একটা আসছে এই যে এটাই তো জরিপ। স্টেট ডিপার্টমেন্টের যে বিবৃতি আছে ওখানে ইব্রাহিম বলা ভাই, আছে না, বুঝছি আপনার আমি কথা। wait, wait, না, এটাই তো একটা জরিপ। যেখান থেকে এই জরিপটা আসুক, ভাই, উনি তো এটা আমরা- অ্যাকসেপ্ট আমার মনে করছে হয় যে পরে আমাদের দিয়ে। এই বিষয় নিয়ে কারণ উনি যেটা বলছেন ইব্রাহিম সাহেব, ওইটা ঠিক আছে যে ব্যাপারে এটা তো যে- জরিপ, না, যেটা আমি- থেকে আমি খালি জরিপ দুটো করলে point। 75টা দেশ আছে কেন? শুনেন, পৃথিবী থেকে 75টা দেশ না, শুধু না, প্রত্যেক আলাদা হইলো state-এ- কিভাবে? আমি বলি আপনি এরা প্রত্যেক আলাদা state- হইলো কিভাবে? এটা যে জায়গা থেকেই জরিপ আসুক, উনিও জরিপটা মেনে নিছে। এই কারণে 75 দেশের ইমিগ্রেশনের ভিসা এখন পর্যন্ত বন্ধ করে দিছে। এটা একটা জরিপ, নাম্বার 1। নাম্বার 2 হলো, তাইলে এদেরকে যে বন্ধ করে দিতে হবে কেন? এদেরকে যদি স্ট্রংলি ব্যাটিং যদি করে নিয়ে আসতে হইতো, ওইদিকে আপনি ইমিগ্রেশনের সব, এটা আসল ঘটনা না। আপনি কেন এটা মেনে নিবেন না যে উনি Okay, রেশিয়াল এই- প্রোফাইলিং থেকে এই বিষয়গুলি করতেছে? এই উনি প্রসঙ্গে চায় না যে এই এদেশে প্রসঙ্গে ইমিগ্রেন্টরা আমার আসুক, হয়ে গেছে। এই কারণে এটা- বন্ধ করে এটা দিচ্ছে। আমরা যাই এখন দুটো বিষয় আলোচনা করবো। একটা হচ্ছে বাংলাদেশ, আপনারা জানেন বাংলাদেশ আজকে একটা ঐতিহাসিক বিষয় করতে যাচ্ছে, পার্লামেন্ট শুরু হচ্ছে। আরেকটা হচ্ছে যে এসবিআই লোন, যেটা আমরা আগে বলছিলাম। আমি এক্সকিউজ মি, সরি। সো এসবিআই লোন যেটা আফজাল ভাই, এটার ব্যাপারে তো আপনি অনেকটা এক্সপার্ট, আপনি দেখেছেন অনেক কিছু। যেন ইব্রাহিম যদি আপনিও পার্টিসিপেট করতে পারেন, সেটা হচ্ছে যে এসবিআই ইআইডিএল লোন যেটা নিয়েছিলাম আমরা, অনেকেই নিয়েছিল যে করোনার সময়। আজকে করোনার কিন্তু আজকে দুর্যোগ, করোনাকে মহামারী ঘোষণা করা হয়েছিল আজকের এই দিনে। সো ইআইডিএল লোন যারা নিয়েছেন এবং এখনও ফেরতটিও দিতে পারছেন না, তাদের কি হতে পারে বলে আপনার মনে হয়? তাহের ভাই, ইআইডি লোনের ক্ষেত্রে যেটা বলবো, সেটা যখন ইআইডি লোন করা হয়েছিল, এটা হলো ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন, জি, যেটা নেওয়া হয়েছে এসবিআই, সেটা দিছিল প্যান্ডামিকের সময়। তো এই লোন নিয়ে তো অনেক অ্যাবিউজ হয়েছে, এটা আমরা আগেও বলছি, অনেকে আমরা জানি সেটা। তারপরেও যেহেতু এই অ্যাবিউজের বিষয়গুলো ছিল, আমরা আগে ছিলাম যে এটার স্ট্যাচু ছিল 3 বছর, যে 3 বছরের ভিতরে যদি আপনার এটা যদি 3 বছরের পরে আর এসবিআই এটা ইনভেস্টিগেশন করতে পারবে না, এরকম ছিল বিষয়টা। তো এরপরে যেহেতু এটা অনেক অ্যাবিউজ করছে, এই কারণে এটা যাতে আরো রিভিউ এবং ইনভেস্টিগেশন করা যায়, এই জন্য গভর্নমেন্ট এটাকে 10 বছর করছে। এটা আমরা আগে বলেছি যে যারা এটা অ্যাবিউজ করছে তাদেরকে যাতে 10 বছরের ভিতরে রিভিউ করে। কারণ স্ট্যাচু হচ্ছে যে স্ট্যাচু অফ লিমিটেশন বলে, প্রত্যেক জিনিসের আইআরএস এর ক্ষেত্রে বা গভর্নমেন্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম আছে দেশে, যে এটা ইনভেস্টিগেশন করতে হলে এই একটা টাইমের ভিতরে করতে হবে। যদি টাইমের ভিতরে না করে, তাহলে আপনার
সেটা আর করতে পারবে না। এই জন্য অনেক অ্যাবিউজ হওয়ার কারণে সেটাকে 10 বছর করছে, যাতে 10 বছরের ভিতরে গভর্নমেন্ট এসবি অথবা গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করে তাদেরকে ধরতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা লিগেলি লোন নিছে, ধরেন যে লোন নিছে, আমি নিছি, আপনি ইব্রাহিম ভাই, যারাই আমরা নিছি, এখন কোনো কারণে যদি আমরা লোনটা না দিতে পারি, এটা এটা দুইটা হতে পারে। যারা সৎ মানুষ, লোন নিছে, ব্যবসা ছিল, তারা তো তারা ব্যবসা লুজ করতে পারে, ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, এক্ষেত্রে তারা ডিফল্ট করলেন। অথবা কিছু লোক আছে সে এমনিতেই ডিফল্ট করবে, কিছু মানে ইচ্ছাকৃত ভাবে সে ডিফল্ট করে চেষ্টা করবে লোনটা মেরে দিতে। এখন লোনটা যদি না দেয় তাহলে কি কনসিকুয়েন্স হতে পারে, এটা হচ্ছে আপনার প্রশ্ন। তো লোন যদি না দেয়, প্রথমত যদি ডিফল্ট করে, তাহলে প্রথমত হচ্ছে লোনটা এসবিএ এটা দে রেফার দ্য লোন টু দি আইআরএস, ইন্টারনাল রেভিনিউ সার্ভিসে, ফর কালেকশন। তো ইন্টারনাল রেভিনিউ সার্ভিসে যখন দিবে আইআরএস এ এটা কালেকশন করতে, তো লোনের যে ব্যালেন্স থাকবে, এই ব্যালেন্সের সাথে আইআরএস এ আরো 30% অ্যাড করে পেনাল্টি। ধরেন 100,000 আছে লোন, এই লোনটাকে রাইট ওয়ে রেফার করলে 30,000 পেনাল্টি হবে। এটা 130,000 এর উপরে আইআরএস কালেকশন অ্যাক্টিভিটি এটা শুরু করবে। তো কালেকশন অ্যাক্টিভিটি শুরু যদি করে এখানে, তাহলে আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে যে লোনের এখানে দুইটা বিষয় ছিল যখন আমরা লোন নেন। প্রথম হচ্ছে একটা ক্যাপ ছিল 25,000 পর্যন্ত। 25,000 পর্যন্ত লোন যারা নিছে তাদের কোনো কোলাটারাল ছিল না। মানে 25,000 নিয়ে যদি সে ডিফল্ট করে, তাহলে আপনার বিজনেস অ্যাসেট অথবা বিজনেস ইনভেন্টরি এগুলা থেকে গভর্নমেন্ট এগুলা বিক্রি করে আপনার টাকা পয়সা নিতে পারবে না, এটাকেই বলে যে তার বিজনেস অ্যাসেট। আর আরেকটা হচ্ছে যে 25,000 এর উপরে, যদি 25,000 এর উপরে আপনার লোন হয় এবং 200,000 এর নিচে হয়, তাহলে আপনার বিজনেস যে কোলাটেরাল আছে সেটা আপনার বিক্রি করে বা সিজ করে গভর্নমেন্ট সে টাকাটা নিয়ে যেতে পারে। এটার ভিতরে আপনার বিজনেস প্রপার্টি থাকতে পারে, রিয়েল এস্টেট থাকতে পারে, ইনভেন্টরিজ থাকতে পারে, আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, এগুলা বিক্রি করে সেটা নিয়ে যেতে পারে। আরেকটা কনসিকুয়েন্স হলো যে আপনার যদি আপনার ক্রেডিট নষ্ট হবে, আপনার যদি বিজনেসের ক্রেডিট থাকে, আপনার বিজনেসের ক্রেডিট নষ্ট হবে। তারপরে হচ্ছে যে আপনার পার্সোনাল ক্রেডিট সেটা আপনার নষ্ট হবে। থার্ড কনসিকুয়েন্স হলো যে গভর্নমেন্ট আপনার বিরুদ্ধে মামলা করতে পারে। যদি গভর্নমেন্ট মামলা করে, তাহলে অনেক সময় আছে যে কেসু করতে সাপও বাইরে আসতে পারে। মনে করেন যে আপনি ইচ্ছাকৃত ভাবে অথবা ডিফল্ট করলেন অথবা অনিচ্ছাকৃত ভাবে করলেন, যদি লোন যদি আপনি ইমপ্রপার ওয়েতে নিয়ে আসেন, মামলা হলে হয়তো ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা বাইর হইলে আপনার বড় ধরনের বিপদ হতে পারে। এখন আরেকটা বড় কনসিকুয়েন্স যেটা হবে, যারা মোর দেন 200,000 এর উপরে যারা লোন নিছেন এবং এই লোনে যারা ডিফল্ট করবেন, তাহলে আপনার এই লোনে ডিফল্ট করলে আপনার প্রাইমারি রেসিডেন্স পর্যন্ত বিক্রি করে গভর্নমেন্ট আপনার টাকা নিয়ে নিতে পারে। যে এটা হচ্ছে যেমন যখন আইআরএস কারো প্রপার্টি ফ্রিজ করে অথবা দেখা গেল যে আপনার কালেকশন অ্যাক্টিভিটি করে, সাধারণত দেখা যাচ্ছে যে তাদের প্রাইমারি রেসিডেন্টটা বিক্রি করে না তারা, বা বিক্রি করে টাকা আদায় করতে চায় না। কিন্তু এসবিএল লোনের ক্ষেত্রে যাদের মোর দেন $200,000 ছিল এবং ওখানে কোলাটেরাল এবং পার্সোনাল গ্যারান্টি ছিল, যেমন আমি আমার লোনটা নিছি, এই লোনের পার্সোনাল গ্যারান্টার আমি, যদি আমি এটা ডিফল্ট করি তাহলে আমার প্রাইমারি বাড়ি বিক্রি করে আইআরএস টাকাটা আদায় করতে পারে। এখন নেক্সট কোয়েশ্চন হলো যে এটার থেকে মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা লিগেলি, যে আপনি কিভাবে এখান থেকে আপনি মাপ পেতে পারেন। এটার দুইটা জিনিস আছে। যদি আপনি রিয়েলি আপনার বিজনেস লস হয়ে গেছে, বিজনেস আপনি ক্লোজ করে দিয়েছেন, এখন আপনি আর পারতেছেন না দিতে, তাহলে এটা অবহেলা করে বসে থাকলে আপনার এই যে প্রপার্টি যেগুলি বললাম, আরেকটা হতে পারে যে আপনি যদি কাজ করেন, ডিফল্ট যদি করেন, আপনি যদি কাজ করেন, আপনার কাজের জায়গা থেকে আপনার এই যে ওয়েজেস গার্নিশ হতে পারে। হ্যাঁ, তারপরে আপনি যদি ট্যাক্স ফাইল করেন, তাইলে আপনার ট্যাক্স ফাইলের পয়সা আর এই জীবনেও পাবেন না যতদিন এসবিআই লোন পরিশোধ না করছেন। মনে করেন 3টা বাচ্চা নিয়ে আপনি ট্যাক্স ফাইল করছেন, আপনার $15,000 রিফান্ড ছিল, হ্যাঁ, এই রিফান্ডটা তারা আর দিবে না। তারপরে দেখা গেল যে স্টেটের ছিল আরো 4,000 বা 5,000, এটাও তারা দিবে না। এগুলো হইলো কনসিকুয়েন্স। তো আপনি রিফান্ড, গভর্নমেন্ট কোনো বেনিফিট হলে ওরা কেটে দিবে, রেখে দিবে যদি আপনি ডিফল্ট করেন। এখন আপনি ডিফল্ট করছেন, লিগ্যাল কি পথ আছে যে এদের কাছে বাদে? এটা দুইটা পথ আছে। একটা হচ্ছে যে আপনি এসবিআই এর সাথে নেগোশিয়েট করতে পারেন, এটাকে বলে অফার অফ কম্প্রোমাইজ, OIC। মানে আপনি
এসবিআই কে বললেন যে আমি যে ব্যবসার উপরে লোন দিছিলাম আমার ব্যবসাটা ভালো চলছিল না, আমি বন্ধ করে দিছি। এইভাবে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন গুলার গায়া যদি আপনার এর সাথে নির্দিষ্ট ফর্মে ফিল আপ করে যদি নেগোশিয়েট করেন, তাইলে যে পরিমাণ লোন আছে সেই পরিমাণ থেকে আপনি অনেক কম পয়সায় লোনটা সেটেল করতে পারবেন। ধরেন আপনার ফাইন্যান্সিয়াল বর্তমান অবস্থার উপরে ভিত্তি করে 100,000 টাকা যদি লোন থাকেন, হয়তো 25,000 30,000 টাকায় আপনি এটা সেটেল করতে পারবেন তাদের সাথে। এটা করতে পারবেন, এটাকে বলে অফার অফ কম্প্রোমাইজ, OIC। আর সেকেন্ড থিং যেটা লাস্ট অপশন, সেটা হচ্ছে যে আপনি আপনি ব্যাংক্রাপসি করতে পারেন। যদি আপনি চান ব্যাংক্রাপসি দিলেও আপনার SBA লোন ওয়াইপ আউট হয়। তাহলে এটা দুইটা অপশন। একটা হচ্ছে যে আপনি অফার অফ কম্প্রোমাইজ করবেন, অনেক রিডিউস অ্যামাউন্টে আপনি সেটা সেটেল করতে পারবেন SBA এর সাথে। এটা একটা গেল অপশন যে 100,000 এর ভিতরে 25,000 30,000 যাই পারেন। অফার অফ কম্প্রোমাইজের একটা নির্দিষ্ট ফর্ম আছে, ফর্মে আপনি কত টাকা আপনি দিতে পারবেন একটা ক্যালকুলেশন করে বা ফাইন্ড আউট করবেন যে আমি 100,000 এর উপরে আমি 25,000 টাকা দিব। SBA যদি মনে করে যে আর কোনো সোর্স নাই আপনার কাছ থেকে টাকা পাওয়ার, আপনার কোনো সম্পদ নাই, তাইলে 25,000 টাকা অফার হয়ে SBA এটা অ্যাকসেপ্ট করবে। 25,000 টাকা দিয়ে আপনি সেটেলমেন্ট করে দিলেন 100,000 টাকা। আর সেকেন্ড থিং হলো যে আপনি যদি ব্যাংক্রাপসিতে যান এবং প্রপারলি যদি এটা ফাইল হয় এবং কোর্ট যদি সেটা অ্যাপ্রুভ করে, তাহলে আপনার তো 100% সেটা ওয়াইপ হয়ে যাবে এবং এটার পেমেন্ট করতে হবে না। এই দুইটা অপশন যারা দিতে পারবেন না আর কি। তার ভাই থ্যাংক ইউ। আপনি মিউট, তাইর ভাই আপনি মিউট, আপনার কথা শোনা যাচ্ছে না। মিউট। মিউট আপনি, হ্যাঁ, তাইর শোনা। ভাই। আমার সাউন্ড মিউট হয়ে আছে, শুনতে পাচ্ছেন? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, সো এখন একটু বাংলাদেশ নিয়ে কথা বলি যে ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি তো বাংলাদেশ বিষয়ে এক্সপার্ট, পলিটিক্যাল। সংসদের অধিবেশন বসছে, শুরু থেকে উত্তাপের আভাস। সো কী কী বিষয়ে উত্তাপ হতে পারে একটু আইডিয়া দেই। একটা হলো যে প্রেসিডেন্টের ভাষণে জামাত এবং এনসিপি, তারা তো মেইন অপোজিশন, তারা বলছে যে তাদের আপত্তি হচ্ছে এই প্রেসিডেন্ট, সে হচ্ছে স্বৈরাচারের দূষর, তার ভাষণ তারা শুনতে চায় না। তারপরে হচ্ছে স্পিকার, তারপরে হচ্ছে আপনার জুলাই সনদ, এই বিষয়গুলো নিয়ে। এবং এই সংসদে মনে করা হচ্ছে যে আগের যে গৃহপালিত যে বিরোধী দল ছিল, সেই বিরোধী দলের যে ভূমিকা আর এবারের যে বিরোধী দল, এই ভূমিকা নিয়ে আজকে আমি প্রথম আলোতে দেখতে পাচ্ছি যে অনেক বড় ধরনের একটা মানে উত্তাপের সম্ভাবনা আছে। ইট উইল নট বি দ্য সেম পার্লামেন্ট লাইক বিফোর। সো আপনার অ্যানালাইসিস কি আমি জানতে চাই। না, এটা অনেক ধন্যবাদ। যেহেতু এই প্রেসিডেন্ট আওয়ামী লীগ মনোনীত প্রেসিডেন্ট ছিলেন বা আওয়ামী লীগ নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, তার বক্তব্যের মধ্য দিয়ে অবভিয়াসলি তিনি যখন বক্তব্য শুরু করবেন তখন সংসদ থেকে বিরোধী দল যারা আছেন বা তার মিত্র শক্তি তারা বেরিয়ে আসবেন। এটা একদম রুটিনই বলা যাচ্ছে। তো তারা বেরিয়ে এসে এটা মানে প্রেসিডেন্টের জন্য খুব সম্মানজনক না, এবং যে বক্তব্য দিয়ে তারা বেরিয়ে আসবেন সেই বক্তব্যটা তাদের জন্য খুবই জরুরি। যেহেতু মানে 24শে জুলাই পরিবর্তন এবং এইসবের পরিবর্তনের মধ্য দিয়ে যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি আজকে সেখানে গিয়েছে, এবং বিশেষ করে প্রেসিডেন্টের রহস্যজনক নীরবতা বিভিন্ন সময়, এবং বিভিন্ন সময় তারপরে তার সাক্ষাৎকার দেওয়া, তারপরে এখন তার বিএনপির প্রতি দহরম মহরম, এবং আবার বিএনপির মানে হাত ধরে তিনি ক্ষমতায় থেকে যাওয়া, তাকে একজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে সব দেশের মানুষ মেনে নিতে হয়তো নাও পারে এবং নিচ্ছেও না, এবং তার বিরুদ্ধে কড়া বক্তব্য মানুষজন রাখতেছেন। সেই ক্ষেত্রে জামাত ইসলাম, এনসিপি সহ যারা আছেন তাদের আজকের পদত্যাগের মধ্যে দিয়ে সেই বক্তব্যটা জোরালো হয়ে উঠবে। আর আরেকটা হচ্ছে যে জুলাই সনদের ব্যাপারে যে বিষয়টা আপনি বলতেছেন, জুলাই সনদের ব্যাপারে এখানে তো বিএনপির অবস্থান, তাদের অবস্থান স্পষ্ট। তারা আগেই বলেছে যে জামাত ইসলামের যে জুলাই সনদ, এনসিপির জুলাই সনদ আর তাদের জুলাই সনদ এক না। তারা বলে দিচ্ছে যে সমস্ত জিনিসে তারা নোট অফ ডিসেন্ট দিছিল, তারা যে সমস্ত জিনিস সংস্কার করার দরকার তারা ক্রমান্বয়ে করবে। তার মানে রাজনৈতিক মূল রাজনীতির কাঠামোগুলা নষ্ট না করে যে সমস্ত জায়গায় বিএনপি রাজনৈতিক সুবিধা পাবে সে সমস্ত জায়গায় পরিবর্তন আনার বিষয়ে বিএনপি মোটামুটি তাদের একটা ইতিবাচক কথাবার্তা শোনা গেছে। দেখা যাক তারা কি করবেন। এখন আরেকটা বড় হচ্ছে যে আমরা দীর্ঘদিন গৃহপালিত কি বিরোধী দল, এটা ঠিক যে বাংলাদেশের গণতন্ত্রের মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি দীর্ঘদিনের চর্চা না হয় পার্লামেন্টে কি ধরনের বিতর্ক হতে পারে, পার্লামেন্টের বিতর্কের মধ্য দিয়ে সাধারণ মানুষের কথা কিভাবে উঠে আসতে পারে, এ ব্যাপারে আমরা খুব বেশি অভ্যস্ত হয়ে ওঠে নাই। এখন ফেসবুক হয়ে গেছে আমাদের পার্লামেন্ট।
এবং এখানে আমরা প্রত্যেকেই এক একজন পার্লামেন্টারিয়ান। সো মানে কিন্তু এই প্রথমবারের মতো দেখবো যে সেখানে পার্লামেন্টে কিভাবে কথা বলা হয়, এবং এই পার্লামেন্টে কথা বলতে গিয়ে একটা রাজনৈতিক বাস্তবতাটাও দেখতে হবে যে আওয়ামী লীগ সেখানে অনুপস্থিত। বাংলাদেশের রাজনীতি যে 3 ধারা বিভক্ত আমরা গত কয়েক বছর থেকে দেখতেছিলাম, গত 30-40 বছর থেকে, যে একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, আরেকটা হলো ইসলাম পছন্দ বা ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল। তাদের মধ্যে অনৈক্য থাকলেও তারা একটা বড় রাজনৈতিক শক্তি বিচ্ছিন্ন ভাবে ছিলেন। এবার তারা মোটামুটি ঐক্যবদ্ধ ভাবে জামাতে ইসলাম সেই ঐক্যের প্রতিনিধিত্ব করে ক্ষমতায় গিয়েছেন। এখন বিএনপি কে তার রাজনীতির অস্তিত্বের জন্য একটা বড় খুঁটি কাটতে হবে। আওয়ামী লীগ কিছু না করলেও মুক্তিযুদ্ধের যে চেতনা তারা ব্যবহার করেছেন, মুক্তিযুদ্ধের যে চেতনার বা প্রগতিশীল যারা মনে করেন, যারা ধর্মনিরপেক্ষতা মনে করেন, তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক। তারা আজকে এবার ভোট না দিতে পারলেও আগামী বছর তারা ভোট দেবেন। আচ্ছা, যারা ইসলাম পছন্দ ধর্মীয় রাজনীতিবিদ, তারা বিচ্ছিন্ন না হয়ে একই জায়গায় আসলে এর ফলাফলটা জামাত ইসলাম পাচ্ছে। তারা যতদিন ঐক্যবদ্ধ থাকবে, এই ঐক্যবদ্ধ থাকাটা বিএনপির জন্য খুব সুখকর না। বিএনপি তার নিজস্ব রাজনীতিটা কোন জায়গায় খুঁজবে, নিজস্ব ভোট ব্যাংকটা কোন জায়গায় খুঁজবে, এটাই আগামী দিনের পার্লামেন্টে বিতর্ক এবং মানে এই যে প্রতিদ্বন্দ্বিতা, কথাবার্তা, এগুলো স্পষ্ট হয়ে উঠবে। তো আমি মনে করি যে বিএনপির মানে জনগণের কাছে পেশ করার মতো তাদের যে মানে আওয়ামী লীগ এবং জামাত এই দুইটার বাইরে তাদের যে আলাদা একটা মতাদর্শ, এবং এই মতাদর্শের যে আপনার উৎকর্ষতা, এটাকে বাজারে বিক্রি করার মতো অবস্থা তাদের নেই, এটা বলতেছেন আপনি? আমি এইটার তারা একটা শক্ত গ্রাউন্ড খুঁজতে হবে। আমার মনে হয় এটাই এখন মানে বিএনপির জন্য বড় জায়গা, যে তারা তাদের নিজস্ব বুটের জায়গা, নিজস্ব রাজনীতির জায়গাটা খুঁজতে হবে। একসময় আমরা দেখেছি, সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে তিনি মানে যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিলেন তাদের নিয়ে সবাইকে সমন্বয় করে এক ধরনের রাজনীতি মানে বাংলাদেশি জাতীয়তাবাদ এক ধরনের রাজনীতি করে যে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। এবং আজকের বাস্তবতা পরিবর্তন হয়েছে, দেশের বিভক্তিটা অন্য জায়গায় চলে গেছে। তরুণ সমাজ এক জিনিস ভাবতেছে, ধর্মাশ্রয়ী রাজনীতিবিদরা আগে বিচ্ছিন্ন ছিলেন, তারা ঐক্যবদ্ধ হয়েছেন, তাদের নেতৃত্বে এখন জামাত রাজনৈতিক ভাবে মানে সাংগঠনিক ভাবে খুবই পরিপক্ক, কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি, গভর্নমেন্ট, সরকার কিভাবে পরিচালিত হয়, এসব ব্যাপারে জামাতের অজ্ঞতা স্পষ্ট হয়ে উঠেছে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এবং এটা খুবই স্বাভাবিক। একটা গণতন্ত্রের চর্চা সরকারের বিভিন্ন অংশে, বিরোধী দলে বিভিন্ন ভাবে সংসদে না থাকার কারণে একটা অজ্ঞ। এবং আমরা পার্লামেন্টেও দেখবো অনেকেই মানে পয়েন্ট অফ মানে অর্ডারে কিভাবে দাঁড়াতে হয়, এগুলো শিখতে হবে। পার্লামেন্ট ইট ইজ এ সায়েন্স, পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ এ বিজ্ঞান। আমরা জানি যে বাংলাদেশের বহু পার্লামেন্ট সদস্য এদেরকে কংগ্রেসে, আমরা ইউএস কংগ্রেসে যারা পাস করেন, তারা কংগ্রেসে যোগ দেওয়ার আগে আমরা জানি যে হারবার্ডে তাদের প্রশিক্ষণ নিতে হয়, ক্লাস নিতে হয়। তো আমাদের মানে দীর্ঘদিন পর আমাদের রাজনীতিবিদরা কেউ গ্রাম থেকে এসেছেন, মাঠ থেকে এসেছেন, কেউ সৎ মানুষের শাসন চাই এটা বলে রাজনীতি করেছে সাধারণ গ্রামের মানুষের সাথে। তারা আজকে আসে পার্লামেন্টে মানে সংসদীয় আইন অনুযায়ী কথা বলতে হবে। এখানে আপনি তো আইনের বাইরে কিছু কথা বলতে হবে পারা যাবে না। আমরা এই বিষয়টা কালকে থেকে দেখবো, সূচনাতে অবস্থা হবে, এটা আমরা উপভোগ করবো। এবং আজকে রাত 11টা, আমাদের সময় রাত 12টায় বোধহয় বাংলাদেশে পার্লামেন্ট শুরু হবে, এবং টাইম টেলিভিশন পার্লামেন্টের অধিবেশন আশা করি তারা আমাদের টিম আছে, এরা কাজ করছে কীভাবে আপনারা দেখাতে পারে। আপনারা আশা করি টাইম টেলিভিশনের যদি ফেসবুক পেজ অথবা টেলিভিশনের সাথে থাকেন দেখতে পাবেন। ইমাম আফজাল, এনি কমেন্ট অন ইট? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার একটা চিন্তা যে মানুষ কত নিচে নামতে পারে। নামারও তো একটা জায়গা, যেমন নিচে নামতে কোনো মানুষ এমন নিচে নামে যে নিচে নামার আর জায়গা থাকে না। আমি এই প্রেসিডেন্ট সম্বন্ধে যেটা বলতে চাই যে উনি শেখ হাসিনা কদমবুসি করে প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং আমি খুবই ইন্টারেস্টিং আজকে আমি এই বক্তব্যটা শুনতে চাই উনার। এখন যেটা মনে হবে যে শেখ হাসিনা এবং উনার পিতার আদর্শের উপরে উনি এখন পা রেখে বক্তব্য দিবেন আমার মনে হয়। কেন দিবেন? এখন দেখছি ইদানিং কোনো বক্তব্য উনি বলতে চাচ্ছেন যে এটা হলো বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে শেষ করেন, তারপরে আপনার এরকম একটা। এরপরে উনি একসময় বলছিলেন যে জিয়াউর রহমান এবং উনার স্ত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা চেতনাকে ভুলুণ্ঠিত করছে ইত্যাদি ইত্যাদি। এখন উনি আবার এটাও বলছেন ইদানিং বক্তব্যে শুনেছি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক।
তো এই আজকের উনার প্রেসিডেন্টের বক্তব্য খুবই ইন্টারেস্টিং হবে। আমি যেটা শুনছি যে উনি আজকে দাঁড়িয়ে শেখ হাসিনাকে গণহত্যার জন্য দায়ী করবেন, উনাকে স্বৈরাচার বলবেন এবং তারপরে উনার সমালোচনা করবেন। উনি বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন বক্তব্য, বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে শেষ করবেন। শেখ মুজিবুর রহমানের কোনো কথা না বলেই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবেন। সো নামতে নামতে এমন জায়গায় নামছে শয়তান দেখেও লজ্জা পাবে যে এ মানুষ ক্ষমতা এবং তার ইয়ের জন্য এত নিচে নামতে হবে কেন। তা আমি শেষ একটা কথা বলে শেষ করে দেই যে আমাদের হাদিসে আছে যে যখন অযোগ্য লোক মানে কিয়ামতের সময় সব অযোগ্য লোকগুলি ক্ষমতা নিবে আর কি। তো আপনি যদি আমি দুই দেশে থাকি, আমি অন্যান্য দেশের কথা বলবো না, আপনি আমেরিকার কথাও যদি চিন্তা করেন, সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন সকালে এক কথা বলেন, বিকালে এক কথা বলেন, উনি সামনে এক কথা বলেন, পিছনে ওনার প্রতিরক্ষা মন্ত্রী আরেক কথা বলেন। এটা এই ধরনের একটা অবস্থা শুরু হয়েছে। এই জন্য মনে হয় এটা কিয়ামতের আলামত আর কি, যে এই সমস্ত অযোগ্য লোকগুলি, নির্লজ্জ লোকগুলি, লোভী লোকগুলি ক্ষমতায় আসছে এবং যে অবস্থা দুনিয়াতে সৃষ্টি হয়েছে পরিস্থিতি, কিয়ামত কি খুব তাড়াতাড়ি কিনা, এটা একটা চিন্তার বিষয়। ভাই থ্যাংক ইউ। আমরা দোয়া করি যেন কিয়ামতের দূরে হয় এবং আমরা আরো কিছুদিন থাকতে পারি দুনিয়াতে। থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিক খোকন। আমরা ওয়াচ করি এবং কালকে আপনার অবজারভেশন দেখবো, পর্যালোচনা শুনবো কালকে। বাংলাদেশ আসলে একটা ইটস এ ভেরি হিস্টোরিক মোমেন্ট, যে দেখতে হবে যে আপনার বিভিন্ন দলের খেলোয়াড় যারা আছেন, এই খেলোয়াড়রা আজকে মাঠে, রাজনীতির মাঠে কি খেলা দেন, এটা আসলে দেখা ইটস লাইক মোহামেডান আবাহনীর খেলা হবে আজকে। এবং প্রেসিডেন্টের ভাষণ সম্বন্ধে একটা কথা বলি, কেন আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। প্রেসিডেন্ট নাকি যে পার্লামেন্টে যে ভাষণটা দেন, এই ভাষণটা উনি লিখেন না, ওনাকে লিখে দেওয়া হয় সরকার থেকে এবং প্রাইম মিনিস্টার নাকি এটা অ্যাপ্রুভ করেন। তাইলে এখন চিন্তা করে দেখেন কি ভাষণ আসবে। আমার কথা হলো যে কি আদর্শ নিয়ে উনি চলেন, এই দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ যদি মান সম্মান না থাকে। ওনাকে আমাদের সময় এক মিনিট, উনি যদি কালকে বলেন যে আমি প্রেসিডেন্ট পদে থাকতে চাই, আমি পদত্যাগ করলাম, ওনারা কেউ কি জেলকে আটকায় রাখবে? না, এটাই তো হলো প্রেসিডেন্ট। এটা মিয়া মোহাম্মদ আফজল ভাই যেটা বলছেন, এটা ঠিকই সংবিধান অনুযায়ী যেভাবে লিখে দেওয়া হয় তিনি পড়বেন, বাট প্রেসিডেন্ট হ্যাজ অল রাইট টু রিফিউজ ইট। তিনি পদত্যাগ করে, আমি এটা বলবো না, আমি গেলাম, এটা তো বলতে পারেন। এটা কি ওনাকে কেউ আটকাবে পদ থেকে? আমি এটা বলতে পারবো না। আমি মানুষ হিসাবে আপনি রিফিউজ করতে পারেন। এখন আবু তাহের সাহেব এখানে প্রশ্ন করলেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমাকে বলতে হবে, এটা আমি বলতে বাধ্য না। তো এটা উনিও বলতে পারেন না, কিন্তু বক্তব্যটা পড়তে হবে। আপনি যেটা লিখে দিলেন এটা তো পড়তে হবে না, ওনাকে তো পড়তে হবে। যাইয়া পড়াটা তো রিফিউজ করতে পারবেন না। উনি যখনই বলতে পারেন যে আমি পদত্যাগ করলাম, যদি বলেন পদত্যাগ যদি করে এটা অন্য কথা। এবং আমি শুনছি যে এটা তো 500 পৃষ্ঠার মতো নাকি বক্তব্য, তাকে ওরা আবার হাইলাইট করে করে দিবে কোনটা কোনটা পড়বেন। এটা আরেকটা বিষয়। আমি বলছি যে উনি যদি বলেন সে অ্যাবাউট, উনি বললেন যে আমি পার্লামেন্টে গিয়ে বক্তৃতা দেব না, আমি দরকারে পদত্যাগ করব, আমি যাব না, তাহলে কি করতে পারে? he will be asked to resign. পার্লামেন্টে আমাদের সংবিধানে যেভাবে লেখা হয়েছে, আমি নীতির সাথে আপোষ করব না। উনি তো সেই নীতির দ্বারে কাছে নাই, উনি পায়ে ধরে রাজি ক্ষমতা রাখতে চায়। উনার কাছ থেকে আপনি সেই নীতি আশা করেন কেমনে? না, ইদানিং আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না, এই যে জাইমা রহমান, উনার নাতির বয়সী হবে, উনি প্রথমে একবার সালাম দিছে, জাইমান মানে খেয়াল করে নাই, উনি 2 বার সালাম দিছে জাইমাকে। চিন্তা করে দেখেন। এটা প্রেসিডেন্ট হিসেবে একটা সৌজন্য দেখাইছে আফজল ভাই। আমার এটা সৌজন্য দেখেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা আমাদের সাথে থাকেন, আমাদেরকে এই সাহস দেন, আমাদের উৎসাহ দেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অবিরাম, সদা এবং সর্বদা। এটা কোনো সময় কমতি হবে না। আপনাদের উৎসাহ এবং উদ্দীপনাই আমাদের এগিয়ে যাওয়া, আমাদের এই প্রোগ্রাম পরিচালনা সব কিছুর মূল উৎস। আশা করি আপনারা আমাদের ভালো কাজ যেগুলো, এগুলো সাপোর্ট করবেন এবং যেগুলো আমাদের মনে করেন যে সমালোচনা, তার সমালোচনাও করবেন। আপনাদের পুরো অধিকার আছে সমালোচনা করার এবং সাপোর্ট করার, দুটি আপনাদের অধিকার আছে। আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। যারা বলছিলাম আজকে রাত 12টার সময় এই আমেরিকান টাইম আই থিঙ্ক দুপুর 1টা, রাত 1টা এবং বাংলাদেশ সময় দুপুর 12টা। আমাদের সময় হবে রাত কয়টা হবে খুব সম্ভবত 1টা বোধহয়। 1টার সময় আমাদের প্রোগ্রাম, মানে লাইভ প্রোগ্রাম শুরু হবে। সো আশা করি আপনারা যদি সজাগ থাকেন তাহলে দেখতে পারবেন
টাইম টেলিভিশনের ফেসবুক পেজ ওর আপনার টেলিভিশনের মধ্যে। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে। খুদা হাফেজ।